ব্রহ্মপুত্রের উজানে চীনের জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে ভারতের অমূলক প্রচারণা, ফাঁদে পা না দেওয়ার পরামর্শ। সরকারি পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠন হলে হতাশ হবে জনগণ, বললেন তারেক রহমান। ৫৪ বছরে সব খুনের বিচার চায় জামায়াত, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না, বললেন মাহফুজ। গণতান্ত্রিক সরকার ছাড়া অর্থনীতি স্থিতিশীল হবে না, বলছেন ব্যবসায়ীরা। IMF এর প্রেসক্রিপশনের সমালোচনা। ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় চুক্তি সই, বছরে আসবে 50 লাখ টন LNG। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ETV চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও থাকছে: শয়তানের নিঃশ্বাস, ভয়ঙ্কর মাদক স্কোপোলামিন, সম্মোহনী শক্তিতে স্বেচ্ছায় মূল্যবান সম্পদ হারাচ্ছে মানুষ। ব্রহ্মপুত্রের উজানে বাঁধ দিয়ে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে চীন। তিব্বতে $137 বিলিয়ন ব্যয়ে এই মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বেইজিং প্রশাসন। তবে বিশাল এই প্রকল্পটি বাস্তবায়ন হলে ব্যাপক প্রভাব পড়বে ভাটির দেশে। ভারতের এমন প্রচারণা ও চীন বিরোধী ফাঁদে পা না দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। তারা বলছেন, বাঁধ মানেই বেঁধে দেয়া নয়। আকবর হোসেন সুমনের রিপোর্ট। তিব্বতীয় মালভূমিতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছে চীন। ওই অঞ্চলের সর্বোচ্চ ও চীনের পঞ্চম বৃহত্তম ইয়ারলুং জাংপো নদের ভাটিতে নির্মাণ হবে জলবিদ্যুৎ কেন্দ্র। বিশ্বের সবচেয়ে বড় থ্রি গর্জেস জলবিদ্যুৎ কেন্দ্রের চেয়েও ৩ গুণ বেশি উৎপাদন সম্ভব হবে চীনের নতুন এই প্রকল্প থেকে। বছরে বিদ্যুৎ উৎপাদন হবে প্রায় ৩০,০০০ কোটি কিলোওয়াট প্রতি ঘন্টায়। আপত্তি উপেক্ষা করে বাঁধ নির্মাণে চীনের চূড়ান্ত অনুমোদনে ক্ষয়ক্ষতির আওয়াজ দিচ্ছে ভারত সরকার। বিশেষ করে যে অংশটি ব্রহ্মপুত্র নামে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করে, সেখানে বাস্তুচ্যুত হতে পারে বহু মানুষ, বিঘ্ন ঘটতে পারে পানি সরবরাহ। এমন আশঙ্কা এক কথায় উড়িয়ে দিলেন প্রকৌশলী ইনামুল হক। পানি প্রবাহের গতি পরিবর্তন না করেই নির্মাণ হবে জলবিদ্যুৎ কেন্দ্র। পানি তো নিয়ে যাচ্ছে না, ঘাড়ে করে নিয়ে যাচ্ছে না। যেমন ভারতের চিন্তা ছিল যে একটা ইন্টারলিঙ্ক প্রজেক্ট করবে, ব্রহ্মপুত্রের পানি নিয়ে যাবে দক্ষিণে। এরকম তো প্রকল্প না রে ভাই, এটা তো ইন্টারলিঙ্ক না যে এখান থেকে পানিটা তারা সাংহাই নিয়ে যাবে বা অমুক জায়গায় নিয়ে যাবে, এরকম প্রকল্প না। নামচে বড়ুয়া পর্বত থেকে নিম্নমুখে প্রবাহিত হয় ইয়ারলুং জাংপো নদ। ব্রহ্মপুত্রের ভাটিতে তাই প্রাকৃতিকভাবেই ঠিক থাকবে জীববৈচিত্র্য। নদীর প্রবাহ তো কোনো পরিবর্তন হবে না। নদী যে একটা ডাইভার্ট করছে, যেমন গজলডোবা ব্যারেজ থেকে নদীর প্রবাহটাকে ডাইভার্ট করছে, ফারাক্কা থেকে ডাইভার্ট করছে, এখানে কোনো ডাইভার্টের কোনো সুযোগ নাই। সেই নদীর পানি নদীতেই থাকবে, তাহলে সেখানে ভাটিতে কারোর কোনো তেমন ক্ষতি হওয়ার কথা না। চীনের এই প্রকল্পে ভারতের বিরোধিতা ভূ রাজনৈতিক সংঘাত কিনা তা খতিয়ে দেখার পরামর্শ এই বিশ্লেষকের। বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ভারতের ক্ষতি হবে এবং বাংলাদেশেরও ক্ষতি হবে, যাতে তারা বাংলাদেশকে তাদের দলে নিতে পারে এই বিষয়ে চীনের বিরোধিতা করার জন্য। এটা তাদের উদ্দেশ্য। আমি মনে করি যে ওই ফাঁদে পা দেওয়ার আমাদের কোনো দরকার নেই, এবং সত্যিকার অর্থে ভারতেরও এই ব্যাপারে খুব চিন্তিত হওয়ার কিছু কারণ নাই। তবে দুই পক্ষকেই চীনের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে, বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বিরত থাকবে না চীন, তাই আগাম অভিঘাত নিয়ে সতর্ক হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠন করা হলে জনগণ হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করলে স্বাগত জানাবে বিএনপি, তবে দল গঠনের প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ। মফিউর রহমানের রিপোর্ট।
সমাজের প্রাণের দাবি আপনারা মেনে নেবেন। শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়। এতে যোগ দেন বিএনপির সিনিয়র নেতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আপনি দেশকে বদলাবেন, সংস্কার করবেন। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠন হলে তা জনগণকে হতাশ করবে। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে। নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ পরাজিত বিগত ফ্যাসিস্টকে সহায়তা করা বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজার সিন্ডিকেট, অতিরিক্ত ভ্যাটের বোঝা, এইসবের মাঝে সংস্কারের চেয়ে সংসার চালানোই মানুষের কাছে গুরুত্বপূর্ণ। দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা। হাসিনা সরকার ৭২ সংবিধানকে দলীয় সংবিধানে রূপান্তর করেছিল। এতে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে সংবিধান সহ প্রতিটি সংস্কার পর্যায়ক্রমে করা হবে। যে সংবিধান ছিল সেটিতে কিন্তু মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মধ্যে ১/১১ সরকারের ছায়া দেখতে পাচ্ছে বিএনপি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার সব মহলের সমর্থনে গঠিত স্মরণ করিয়ে দিয়ে দলটির নেতারা বলেছেন, গণতন্ত্রের বাইরে গিয়ে ভিন্ন উদ্দেশ্য হাসিলের চেষ্টা হলে ফল ভালো হবে না। মাহিলা ইসলামের রিপোর্ট। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন আয়োজন করার দাবি জানিয়ে রিজভী বলেন, সরকারের সঙ্গে সখ্যতা কাজে লাগিয়ে অনেকেই বিএনপির ভাবমূর্তি নষ্ট করছে। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও আমরা দেখেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়েছে। তো যদি এগুলোরই পরিবর্তন পুনরাবৃত্তি হয়, তাহলে তো এই সরকারকেই মনে হচ্ছে যে তারা 1/11-এর একটি ছায়া। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রত্যেকটি পদক্ষেপ, সিদ্ধান্ত বা কথা বলার আগে সরকার পরিচালনায় যুক্তদের সতর্ক থাকতে হবে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। এদিকে প্রেস ক্লাবে আরেক আলোচনায় জাতীয় ঐক্য রক্ষায় নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বিভিন্ন রাজনৈতিক দল এখনো তারা সুন্দরভাবে একত্রে কাজ করছে, তেমনি আমরা মনে করব সরকারও আমাদের এই প্রতিপক্ষ মনে না করে আমাদের সাথে নিয়ে কাজ করবে, এটা আমরা আশা করি। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নাগরিক সমাবেশে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম হুঁশিয়ারি দিয়ে বলেন, নতুন দল গঠনের জন্য নির্বাচন ৪-৫ বছর পেছানো হলে সেটা মেনে নেওয়া হবে না। বা কোনো রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়ায় নিজেরা সম্পৃক্ত হন, তাহলে যারা সম্পৃক্ত হবেন তারা ক্ষমতা থেকে পদত্যাগ করবেন। আরেক আলোচনায় অংশ নিয়ে অনির্দিষ্টকালের জন্য এই সরকারে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আন্দোলনের ফসল হিসাবে যারা ক্ষমতায় এসেছে তারা কোনো জনগণের নির্বাচিত সরকার না। অন্তর্বর্তীকালীন সরকারের কখনো যে সীমানা, সময়সীমা অনির্দিষ্ট থাকে না। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। খুনের বিচার না হলে খুনের সংস্কৃতি বন্ধ হবে না, তাই দেশের ইতিহাসে সব খুনের বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আর আগে ফ্যাসিস্টদের বিচার, তারপর সংস্কার ও নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। ততটুকু সময় দিতে জামায়াত ইসলামী রাজি আছে, কি বলেন ঠিক কিনা? এই
সংস্কার এবং নির্বাচন দ্রুত সম্পন্ন করুন। যৌক্তিক সময় যেটুকু লাগবে জামাত ইসলামী সে সময় দেবে। গত 54 বছরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, সেটা খুন, দর্শন, লুট, দখল যাই হোক, চাঁদাবাজি হোক, এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেন। তা আলহামদুলিল্লাহ, আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। নাইলে আমাদের উপর যে পরিমাণ জুলুম করা হয়েছে, যদি আমাদের কর্মীরা ধৈর্য না ধরত, তাহলে এই দেশে অনেক প্রতিশোধ নেওয়া হয়ে যেত। আমরা বলেছি হ্যাঁ, যতটা খুন হয়েছে সবগুলা খুনের বিচার হতে হবে। খুনের বিচার যদি না হয় তাইলে খুনের সংস্কৃতি বন্ধ হবে না। লুটপাটের বিচার যদি না হয় লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না। চাঁদাবাজদের বিচার যদি না হয় চাঁদাবাজি বন্ধ হবে না। ঘুষখোরের বিচার যদি না হয় ঘুষখোরি বন্ধ হবে না। সুতরাং সকল অন্যায়ের বিচার হতে হবে। যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যেই নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র জনতার সাথে শুভেচ্ছা বিনিময়ে তিনি আরও বলেন, বিএনপি জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন বাংলাদেশপন্থী তারাই বাংলাদেশে থাকবেন, আর তাদের নিয়েই সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় দেশে সুশাসন প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশপন্থী তাদের মধ্যকার নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এদিকে নিরপেক্ষ নির্বাচনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সকালে পঞ্চগড়ে এক অনুষ্ঠানে সার্জিস আলম আরও বলেছেন, ডক্টর ইউনূসের হাত ধরেই বাংলাদেশের স্বচ্ছ নির্বাচন দেখবে। যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই প্রধান দায়িত্বের জায়গাটিতে রয়েছেন এবং আমরা মনে করি তার হাত ধরেই বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের যে দ্বার উন্মোচন হওয়া প্রয়োজন, যেটি উন্মোচিত হতে পারে একটি স্বচ্ছ নির্বাচনের ভিত্তিতে, সেই স্বচ্ছ নির্বাচন আমরা তার হাত ধরে এই বাংলাদেশে দেখতে পাবো। 17 দিন যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসায় তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন। লন্ডন থেকে শাহিদ শফিকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। যুক্তরাজ্যের স্থানীয় সময় শুক্রবার রাত 9:30টায় লন্ডন ক্লিনিক থেকে বেগম খালেদা জিয়াকে তার বড় ছেলের তারেক রহমানের বাসায় নিয়ে যান। তবে সার্বক্ষণিকভাবে প্রফেসর পেট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন। ওষুধের মাধ্যমে যে চিকিৎসা চলছে তা অব্যাহত রাখার জন্য সব চিকিৎসক একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে। বাসায় ফিরতে পারায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেশ আনন্দিত। মনে হচ্ছে যে ওনার ঘরে আকাশের চাঁদ নেমেছে, বিকজ ওনার ছেলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছেলের বউ ডক্টর জুবাইদা ওনারা লিড করে নিয়ে যাচ্ছেন। উনি খুবই হাসি খুশির মাঝখানে দেখলাম এবং আমাকেও বলেছেন যে তোমরা সবাই কষ্ট করেছে। গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন। পরের দিন হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হন। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। গণতান্ত্রিক সরকার ছাড়া অর্থনীতি পুরোপুরি স্থিতিশীল হবে না বলে মন্তব্য করেছেন বিসিআই এর সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী। একই সাথে বলেছেন, বর্তমান সরকারের একার পক্ষে সব কাজ এগিয়ে নেওয়া সম্ভব না। সরকারকে সহযোগিতা করতে কয়েক সপ্তাহের মধ্যে কিছু প্রস্তাবনা দেওয়া হবে বলেও জানিয়েছে বিসিআই। জ্বালানি ও ব্যাংক খাতের উন্নয়নের পাশাপাশি দক্ষ মানব সম্পদ তৈরির উপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছে সংগঠনটি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মে। রাজধানীতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই এর সংবাদ সম্মেলন। সংগঠনটির সভাপতি কথা বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, শিল্প ব্যবসা ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, বিসিআই এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। অতিরিক্ত কর আরোপ অর্থনীতির জন্য সহায়ক নয় মন্তব্য করে তিনি বলেন, বর্তমান সরকার আইএমএফ এর প্রেসক্রিপশনে কাজ করছে, যা দেশের ব্যবসা বাণিজ্যের জন্য ভালো হবে না। ইন্টারেস্ট রেট যদি হাই হয়
তাহলে এটা ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ ব্যাংকের যে গতকালকেও একটা স্টেটমেন্ট যে ইন্ডাস্ট্রিতে খুব একটা বেশি ক্ষতিগ্রস্ত হবে না, এগুলি তো আসলে বিভ্রান্তমূলক, এগুলি কিন্তু আসলে কনফিউজিং। প্রয়োজন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, সরকারের নানা খাতে ব্যয় সংকোচনও করার সুযোগ রয়েছে, কিন্তু সরকার তা করছে না বলেও মন্তব্য করেন তিনি। ব্যয় সংকোচনের জায়গা কিন্তু আমরা কিন্তু ওইভাবে কোনো কিছু কিন্তু দেখছি না, এবং তাতে গিয়ে কি হচ্ছে, এনবিআর এর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, এবং এনবিআর কি করতেছে, এনবিআর তাদের নেট না বাড়ায়া তারা কিন্তু চলে যাচ্ছে হলো শর্টকাট ওয়ে, যে কোথায় ধাম করে 10কে 15 করা যায়, কোথায় 20 করা যায়, কোথায় 5 করা যায়, এই ধরনের যে জিনিস, এগুলি ডেফিনেটলি ইন্ডাস্ট্রিগুলিকে এফেক্ট করে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, ব্যাংক খাতের সমস্যা নিরসন এবং দক্ষ মানব সম্পদ তৈরিতে সরকারের ভিশন এখনো পরিষ্কার নয় বলছে বিসিআই। সরকারের উচিত ছিল এসে যে বাজেট যেটা করা হয়েছিল গত সরকারের, সে বাজেটটা আসলে আগে কারেক্টেড করে নেওয়া উচিত ছিল। গণতান্ত্রিক সরকার ছাড়া অর্থনীতিতে পুরোপুরি স্থিতিশীলতা ফিরবে না বলে মনে করেন বিসিআই সভাপতি। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি বাঁচতে ট্রাইব্যুনালে বিচার হবে বলে আশা করছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির। জ্বালানি সংকট কাটাতে উন্মুক্ত পদ্ধতিতে ভোলার গ্যাস এনে সংকট কাটানোর কথাও বলেন উপদেষ্টা। এদিকে জ্বালানি সংকটের কারণে গেল কয়েকদিন বেশ কয়েকটি কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানান উদ্যোক্তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। তীব্র গ্যাস সংকটের কারণে শুক্রবার অন্তত 68টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার পথে আরও বেশ কয়েকটি কারখানা। উদ্যোক্তারা বলছেন, আগের সরকার নিরবিচ্ছিন্ন সরবরাহের কথা বলে গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়েছিল। যদি আনইন্টারাপ্টেড বিদ্যুৎ এবং গ্যাসের সাপ্লাই সরবরাহটা থাকে, তাহলে নিশ্চয়ই সামনে ইন্ডাস্ট্রি হবে। আর যে ইন্ডাস্ট্রিগুলো বর্তমানে আছে এগুলো হয়তো জীবিত থাকবে, তা না হলে আস্তে আস্তে গতকালকে যেমন 68টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে, ধরে নেন যে আরো 2-4 দিনের মধ্যে বহু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। দিন দিন বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা বাড়লেও উৎপাদন কমে আসছে। এই অবস্থায় অতিরিক্ত টাকায় বিদেশ থেকে আমদানি করা হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি। একদিকে অন্যায্য সুবিধা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল, অন্যদিকে প্রতিযোগিতা ছাড়া এলএনজি আমদানির সুযোগ দেওয়া হয়েছিল কয়েকজনকে। এর ফলে দুর্নীতি হলেও কাঙ্ক্ষিত চাহিদা পূরণ করা হয়নি বলে অভিযোগ বিশেষজ্ঞদের। এট দিস মোমেন্ট আমরা 850 পার ডে এমএমসিএফডি গ্যাস ইম্পোর্ট করছি। এট দিস মোমেন্ট ড্রিলিং করতে করতে বাংলাদেশে ঝাঁঝরা করে দিতে চাই। ট্রাইব্যুনাল আমাদের বিআরসি চেয়ারম্যান সাহেব শুনে যাচ্ছেন এবং ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব গেছে, আবার যাবে। ট্রাইব্যুনালটা আশা করি রেগুলেটরি কমিশন চেয়ারম্যান তার বক্তব্যেই বলবেন এবং জ্বালানি উপদেষ্টা নিশ্চয়ই সেটাকে সমর্থন দেবেন। এই অবস্থায় বিকল্প জ্বালানি বাড়ানোর পাশাপাশি গ্যাস অনুসন্ধানের তাগিদ দেন বক্তারা। নট ম্যাজিক নাম্বার লাইক 100, বাট এক্সটেন্সিভ অর অ্যাগ্রেসিভ ড্রিলিং ইজ নেসেসারি। গেল 15 বছর সরকার দেশকে বিদ্যুৎ ও জ্বালানিতে আমদানি নির্ভর দেশ করেছে অভিযোগ করে দুর্নীতিবাজদের বিচারের কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। জ্বালানি অপরাধ ট্রাইব্যুনাল এটা আসলে গঠন করা দরকার। জ্বালানি খাতের মূল সমস্যা হচ্ছে প্রতিযোগিতা ছিল না। প্রতিযোগিতা আনলে সব কিছুই হবে। এলএনজি আমদানির ক্ষেত্রে একটা লিস্ট ছিল, তালিকা 4-5 জন 6 জন লোক করেন, তা আমরা সেটাকে উন্মুক্ত করে দিয়েছি। উন্মুক্ত করার ফলে এখন সবাই আসছে, আরামকো আসছে, বিপি আসছে, শেল আসছে। এফবিসিসিআই এর সেমিনারে সংস্থার প্রশাসক হাফিজুর রহমান সহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প প্রশাসনের সঙ্গে সবচেয়ে বড় চুক্তি হলো বাংলাদেশের। চুক্তি হয়েছে তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি নিয়ে। এর আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর 5 মিলিয়ন বা 50 লাখ মেট্রিক টন তরল এলএনজি আমদানি করবে। তবে এই চুক্তি বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি করেছে বাংলাদেশ। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর বাংলাদেশের সঙ্গে সই হল বড় এই চুক্তি। লুইজিয়ানা ভিত্তিক মার্কিন প্রতিষ্ঠানটি প্রতি বছর 25 মিলিয়ন মেট্রিক টন এলএনজি উৎপাদনের একটি প্রকল্প পরিচালনা করছে।
চুক্তির আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর ৫ মিলিয়ন বা ৫০ লাখ মেট্রিক টন তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করবে। প্রতিষ্ঠানটির বরাত দিয়ে এমনি সব তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের পক্ষ থেকে যেসব দেশে মুক্ত বাণিজ্য চুক্তি নেই সেসব দেশে এলএনজি রপ্তানির লাইসেন্স স্থগিতাদেশ তুলে দেওয়া হয়। এরই আওতায় এই চুক্তি, যা জ্বালানি শিল্প সহায়ক নীতির প্রতি আস্থার বহিঃপ্রকাশ। লুইজিয়ানার পোর্ট ফোরসনে আর্জেন্ট এলএনজি প্রকল্পটি ঠিকঠাকভাবে সম্পন্ন হলে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা এলএনজির আমদানি করবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী রয়টার্সকে বলেছেন, এই চুক্তি শুধুমাত্র শিল্পে গ্যাসের সরবরাহ নিশ্চিত করবে না, সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করবে। বাংলাদেশ বর্তমানে তার দীর্ঘমেয়াদী জ্বালানি চাহিদা মেটানোর চেষ্টা করছে এবং এলএনজির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর আগে বাজার মূল্য সংবেদনশীলতার কারণে ২০২২ সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর সময় এলএনজির দাম বেড়ে গেলে বাংলাদেশ সস্তা কয়লার দিকে ঝুঁকেছিল। এবার নতুন এই চুক্তি ভবিষ্যতে বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ভয়ঙ্কর মাদক স্কোপোলামিন অপরাধ জগতে পরিচিত ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস নামে মুহূর্তের মধ্যেই সম্মোহন করতে পারে এই মাদক। বিশেষ এই ড্রাগ এখন ছড়িয়ে পড়েছে সংঘবদ্ধ অপরাধী চক্রের হাতে। এর প্রভাবে কয়েক মিনিটে স্বেচ্ছায় নিজেদের মূল্যবান সম্পদ হারাতে হচ্ছে সাধারণ মানুষকে। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। সড়কের পাশে দাঁড়িয়ে মাস্ক পরা লোকটি এদিক সেদিক কাউকে খুঁজছেন। এর মধ্যে দেখা যায় একজন এগিয়ে আসছেন তার দিকে। কাছে আসতেই একটি কাগজে তাকে কিছু একটা দেখতে দেয়। মুখের সামনে নিতেই কাগজে টোকা দেয় মাস্ক পরা লোকটি। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি চলে যায় তার নিয়ন্ত্রণে, দিয়ে দেয় সঙ্গে থাকা সবকিছু। এতক্ষণ যে চিত্রটি দেখলেন, এ ধরনের ঘটনা এখন রাজধানীর প্রতিটি এলাকায় প্রায় ঘটছে। এমন অপরাধীরা ব্যবহার করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাদক স্কোপোলামিন, যা এদেশে পরিচয় পেয়েছে শয়তানের নিঃশ্বাস নামে। স্কোপোলামিন সম্পর্কে জানার আগে চলুন কথা বলা যাক এক ভুক্তভোগীর সঙ্গে। আমার হাতে একটা জিনিস দিল, জিনিস দিয়ে বলছে এই দোকানে দেও। তারপর আমি জিনিসটা লয়ে এই দোকানে গেলাম। তারপর আমার ফোন চাইছে, যেভাবে চাইছে এভাবে দিলাম। দিলে তখন মনে করেন আমি আসলাম, এসে দেখি হ্যাঁ নাই, আমার ফোনটা নিয়ে গেল। পরে কি হয়েছে না হয়েছে আমি তো তা বলতে পারলাম না। বিশেষজ্ঞরা বলছেন, স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস একটি হেলুসিনেটিক ড্রাগ। এটি নষ্ট করে দেয় মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, অন্যের দেওয়া আদেশকে যান্ত্রিকভাবে অনুসরণ করতে বাধ্য করে। এর প্রভাব এতটাই ভয়ঙ্কর যে কোনো ব্যক্তিকে সেকেন্ডেই নিজের নিয়ন্ত্রণে আনা যায়। আমরা যখন এই ওষুধটা দিই, এই অ্যাসিটাইলকোলিন যে কেমিক্যালটা আছে ওটাকে ব্লক করে, ফলে দেখা যায় যে হয়তো আমাদের যে হিপোক্যাম্পাসের যে মেমোরি প্রসেস করা, ওই মেমোরি প্রসেসটা হ্যাম্পার হয়ে যায়। আপনি দেখবেন যারা এই ধরনের ওষুধ ব্যবহার করে বা ভিকটিম যারা, তাদের অনেকেই দেখবেন তাদের পরবর্তীতে মেমোরিটা আনতে পারে না, কী হয়েছিল, কোথায় হয়েছিল, কারা ছিল। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলেই এই ড্রাগ ব্যবহার কমে আসবে। যাদেরকে গ্রেপ্তার করবে তাদের সূত্র ধরে বা তাদের মাধ্যমে আরও যারা এই কাজগুলোর সাথে জড়িত, এদেরকেও যখন গ্রেপ্তারের মধ্যে নিয়ে আসতে পারবে, তখন মানুষের মধ্যে একটা বার্তা তৈরি হবে। আর এই ধরনের অপরাধপ্রবণ ব্যক্তিরাও কিন্তু এক ধরনের সতর্ক হবে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা এমন অপরাধ কমিয়ে আনতে পারে মত পুলিশের। যদি কোনো পরিচিত ব্যক্তি যে চেয়ে এসে আপনাদের কাছে অ্যাপ্রোচ করে কোনো বিষয় নিয়ে কোনো ঠিকানা দেখিয়ে বলে যে, বা কোনো মাস্ক পরিহিত কোনো আগন্তুক যদি আপনাদের কাছে আসে, নিকটবর্তী যদি পুলিশ সদস্য যদি কাউকে পান, তাদেরকে বিষয়টা অবহিত করতে পারেন। এই চক্র দমনে কাজ করছে বলেও জানায় পুলিশ। আর এসব ঘটনা সাম্প্রতিক। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত তালিকা স্থগিত। আবারও আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। ৪ দিনের সুইজারল্যান্ড সফর শেষে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা এবং সাইডলাইনের ৪৭টি অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। বৈঠক করেন কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিশিষ্ট ব্যক্তির সঙ্গেও। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী।
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিয়ে গত 4 দিন ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফর শেষে বিকেলে দেশে ফিরেছেন তিনি। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠক সহ কমপক্ষে 47টি অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে 4 জন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান, 4 জন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, জাতিসংঘ বা সদৃশ সংস্থার প্রতিনিধির সাথে বৈঠক করেন ডক্টর ইউনূস। সুইজারল্যান্ড সফরে 10 জন প্রধান বা শীর্ষ নির্বাহী, 10 জন সিইও বা উচ্চ পর্যায়ের ব্যবসায়ী ব্যক্তিত্ব ও 8টি মিডিয়ার সাথেও কথা বলেছেন তিনি। 23 জানুয়ারি বৃহস্পতিবার একদিনেই 13টির বেশি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার শেষ দিনে যোগ দিয়েছেন 7টিরও বেশি অনুষ্ঠানে। এর আগে 4 দিনের সফরে 20 জানুয়ারি সুইজারল্যান্ড যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এর জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। শনিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। পোস্টে ফারুকী লিখেছেন, বাংলা একাডেমি পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। বিষয়টির ব্যাখ্যা দিয়ে এই উপদেষ্টা আরও লেখেন, পাশাপাশি এটাও বলা প্রয়োজন যে আজব নীতিমালা এই ধরনের উদ্ভট এবং কোটারি পুরস্কারের সুযোগ করে দেয়। সেগুলো দ্রুত রিভিউ করা আমাদের প্রথম কাজ। পাশাপাশি বাংলা একাডেমি কিভাবে পরিচালিত হবে, কোন সব নীতিতে চলবে, এই সব কিছুই দেখতে হবে। একাডেমির আমূল সংস্কারের দিকে আমরা যাব এখন। খুলনায় বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। প্রায় প্রতি রাতেই কোথাও না কোথাও চলছে সন্ত্রাসীদের সংঘাত, হচ্ছে সংঘর্ষ, প্রাণ হারাচ্ছে মানুষ। শুক্রবার রাতে দুর্বৃত্তদের গুলিতে অর্ণব কুমার সরকার নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়। একই রাতে নগরীর বিভিন্ন এলাকায় গুলির শব্দ পাওয়া গেছে। এর আগে সোমবার 9 ঘন্টার ব্যবধানে পৃথক 3টি স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে একজন নিহত, একজনের আঙ্গুল ও একজনের কবজি কেটে যায়। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল 4 মাসে খুলনা জেলা ও মহানগরীতে 11টি হত্যাকাণ্ড ঘটেছে। গুরুতর জখম হয়েছে অনেক মানুষ। প্রতিটি ঘটনার পেছনে চাঁদাবাজ, মাদক বিক্রেতা ও এলাকাভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীর জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। বেড়েছে চুরি, ডাকাতি। পুলিশ অভিযানের কথা বললেও দৃশ্যমান তৎপরতা চোখে পড়ছে না। সন্ত্রাসীরা অস্ত্রসহ মহড়া দিচ্ছে। ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষ। আমরা আতঙ্কে থাকি, তাহলে সেক্ষেত্রে আমাদের জীবনযাত্রা অনেক ব্যাহত হয়। আইন শৃঙ্খলা বাহিনী আর একটু তৎপর হলে আমার মনে হয় এসব দুর্ঘটনা থেকে আমরা মুক্তি পাব। গেল শুক্রবার রাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত অর্ণব কুমার সরকারের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ বাড়িতে নেয়ার পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করা হয়েছে। কেন এই হত্যাকাণ্ড তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ। খুনিদের বিচার চান পরিবারের সদস্য ও সাধারণ মানুষ। পড়াশোনা শেষ করে তারপরে ওর বাবার সাথে সাইডে যাচ্ছিল, সংসারে হাল ধরে দিচ্ছে কেবল, ওর সত্য থাকতেই পারে না। এদিকে অর্ণবের সুরতহালের সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্য জানান, তার শরীরে গুলির 3-4টি ক্ষত আছে, তবে তার নাম দিতে নিষেধ করেছে সে। পিঠের উপরি অংশে এবং নিচে অংশে এই আর মানে হাতে আছে, আর পায়ে, ডান পায়ের হাঁটুতে আছে গোলাকার ক্ষত আছে এবং কাটা জখমও আছে। প্রশাসন বলছে সকল ঘটনা যাচাই বাছাই চলছে। এগুলো প্রত্যেকটাই আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আশা করছি এর সকল তথ্যই বিশ্লেষণপূর্বক আমরা একটা স্থির লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। পুলিশ বলছে 12 সন্ত্রাসীর তালিকা তৈরি করে গ্রেফতারের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজশাহীতে সংস্কার, জাতীয় ঐক্য ও জনভাবনা শীর্ষক নাগরিক সংলাপ হয়েছে। বিকেলে সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বাংলাদেশের আয়োজনে এই সংলাপে সংস্কারের বিভিন্ন মতামত তুলে ধরেন বক্তারা। এ সময় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে সংস্কার করে নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিডির চেয়ারপারসন
ওয়ালিউর রহমান বাবু, নির্বাহী পরিচালক শাহানা পারভিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক রাশেদ রাজন সহ বিশিষ্টজনেরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শনিবার মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আয়োজনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও অনেকের সাথে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তারা খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বলেন, খুনি হাসিনার আমলে বিএনপি চেয়ারপারসন নির্যাতনের শিকার হয়েছেন। আরাফাত রহমান কোকো সম্পর্কে তারা বলেন, তিনি ক্রীড়াপ্রেমী, দেশের ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য তার অবদান অনস্বীকার্য। দুয়ারে কড়া নাড়ছে অমর একুশে বইমেলা। সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার স্টল মোট 1057টি। নতুন বাংলাদেশে প্রাণের এই মেলার এবারের থিম জুলাই গণ অভ্যুত্থান। আরও জানাচ্ছেন তানজিলা তাসনিম। বাংলাদেশ আর বইমেলা যেন এক সুতায় গাঁথা। এবার প্রাণের এই মেলা সাজছে জুলাই গণ অভ্যুত্থানের আবহে। এরই মধ্যে বাংলা একাডেমি কর্তৃপক্ষ প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে বরাদ্দ দিয়েছে স্টল, প্যাভিলিয়ন। সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে চলছে স্টল তৈরির কর্মযজ্ঞ। প্রতি বছরই ডিজাইন, নতুন নতুন ডিজাইন আসে। এই বছর আমরা ওই টালির ঘর দিয়ে পিলারের পরে মুঘল স্থাপত্যের একটা ফিলিংস আনার চেষ্টা করতেছি, এইভাবে করব। 28-29 তারিখের ভিতরে আমরা কাজটা শেষ করতে পারি। এই দ্রুত গতিতে আমরা এই কাজটাকে আমরা সুন্দরভাবে এখন তাড়াতাড়ি চালাই যেতে আছি। কাজ করতেছি 8-10-15 দিন ধরে করতেছি, আরও সামনে আছে। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন প্রেক্ষাপটে নিরাপত্তার দিকে বিশেষ দৃষ্টি দিয়েছে বইমেলা পরিচালনা কমিটি। নিরাপত্তার ব্যাপারে রাষ্ট্রীয় যে সংগঠনগুলো আছে, সংস্থাগুলো আছে, পুলিশ আছে, তারা সবাই অত্যন্ত তৎপর এবং এবারে নিরাপত্তা আমার ধারণা একেবারে খুবই সুচারুরূপে হবে। পুলিশ খুবই তৎপর আছে এবং অন্যান্য সংস্থা খুব তৎপর। তরুণরা, যারা শিক্ষার্থী, যারা এবার গণতান্ত্রিক আন্দোলন করেছেন, তারাও এগিয়ে আসবেন এবং বইমেলার নিরাপত্তা নিশ্চিত করতে তারাও ভূমিকা রাখবেন। ফেব্রুয়ারি মাস জুড়ে এই ময়দান এখন লেখক, পাঠক, প্রকাশকদের মিলন মেলায় মুখর হয়ে ওঠার অপেক্ষা। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত, বিপিএল এর বকেয়া সমাধান 48 ঘন্টার মধ্যে। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। রাজধানীর একটি হোটেলে হয়ে গেল ইসলামী ব্যাংকের উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে এক্সিকিউটিভ চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাব এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। এছাড়াও সম্মেলনে 265টি উপশাখার ইনচার্জ এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেবার মান বাড়ানোর মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণে হয়ে গেল পূবালী ব্যাংকের রাজশাহী অঞ্চলের প্রথম শাখা ব্যবস্থাপক সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। রাজশাহী অঞ্চলের প্রধান মোহাম্মদ সাজিদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান সহ ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে 2025 সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি মোহাম্মদ আলী উন্নত ও আধুনিক সেবা দেওয়ার মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণের জন্য আহ্বান জানান।
ভালো ঋণ গ্রহীতা নির্বাচন করে নতুন ঋণ প্রদান এবং ব্যাংকের ব্যবসা বাড়ানোর জন্য অঞ্চল ও শাখা প্রধানদের প্রতি আহ্বান জানান। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বাধীন বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির সভায় এই সিদ্ধান্ত নেন পরিচালকরা। সেই সাথে বিপিএল এর বকেয়া টাকা নিয়ে ক্রিকেটারদের শঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছে বিসিবি। ৪৮ ঘণ্টার মধ্যে সমাধানের আশ্বাস দেন তারা। পারভেজ খোকনের রিপোর্ট। বিপিএল নিয়ে ঝামেলা ও ঢাকার ক্লাবগুলোর অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বয়কটের ঘোষণার মধ্যেই বৈঠকে বসেন বিসিবির পরিচালকরা। সব মিলিয়ে 7 পরিচালক পেয়েছেন 11টি কমিটির দায়িত্ব। সবাই নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম স্থগিত করা হয়। এছাড়া বিপিএল নিয়ে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখার ও সব দলের মালিকদের সঙ্গে জরুরি বৈঠকের সিদ্ধান্তও হয়। আজকের বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের কার্যক্রমটা এখন স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে এই কমিটি পরিবর্তন করা হবে এবং এদের কাজের পরিধি এবং এটা টার্মস অফ রেফারেন্স তৈরি করার পরেই বাকি কার্যক্রম করা হবে। এদিকে বৈঠকে ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান দায়িত্ব তুলে দেওয়া হয় নাজমুল আবেদিন ফাহিমের কাঁধে। নারী উইংসের চেয়ারম্যানও করা হয় তাকে। ক্রিকেট বোর্ড উইল অ্যাড্রেস this issue and we have already from today started it কারণ এটা যেটা হচ্ছে বিপিএল এর আমাদের বাংলাদেশের নাম জড়িত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মান জড়িত, সুতরাং আমরা সিরিয়াসলি এই ম্যাটারগুলি অ্যাড্রেস করব। বোর্ড সভাপতি নিজের কাঁধে রেখেছেন মার্কেটিং কমিটির দায়িত্ব। পরিচালক ফাহিম সিনহা পেয়েছেন ফাইন্যান্স, গেম ডেভেলপমেন্ট ও লজিস্টিকের দায়িত্ব। পারভেজ খোকন, 21 টেলিভিশন। সিলেট চট্টগ্রাম ঘুরে ঢাকায় ফিরছে বিপিএল। 2 দিনের বিরতি শেষে আগামীকাল মাঠে গড়াবে খেলা। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল সিলেট স্ট্রাইকার্স। 2 নম্বর পজিশন ধরে রাখতে ম্যাচটি গুরুত্বপূর্ণ বরিশালের জন্য। কোয়ালিফায়ারের আশা শেষ হলেও লড়াই করতে চায় সিলেটও। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় রাজশাহীর প্রতিপক্ষ রংপুর। মাহফুজ মুকুলের রিপোর্ট। বিপিএলে প্রথম পর্বের 3 ভেন্যু ঘুরে আবারও ঢাকায় গড়াচ্ছে ম্যাচ। 2 দিনের বিরতি দিয়ে কাল দুপুর 1:30টায় ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে মিরপুরে ফিরছে বিপিএল। তবে বিপিএলের এবারের আসরে সিলেট স্ট্রাইকার্সের সেরা চারের আশা নেই বললেই চলে। ঘরের মাঠে 2 ম্যাচ জিতলেও চট্টগ্রামে গিয়ে জয়হীন ছিল সিলেট। 9 ম্যাচের 2টিতে জিতে 4 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে তারা। এদিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ফরচুন বরিশাল প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে। 8 ম্যাচের 6টিতে জিতে 12 পয়েন্ট আছে তাদের। তামিম ইকবালের দল আর 1 ম্যাচ জিতলেই সেরা 4-এ জায়গা পেয়ে যাবে। তাই এই ম্যাচে জিততে মরিয়া বরিশালের দলটি। এদিকে ঢাকা ও সিলেটে অপরাজিত থাকা রংপুর রাইডার্স চট্টগ্রামে এসে আসরে প্রথম হারের স্বাদ পেয়েছে। তারপরও শীর্ষ স্থান ধরে রেখেছে তারা। গ্রুপ পর্বে আর আছে 10 ম্যাচ। তার আগেই পরের পর্বে খেলা নিশ্চিত করেছে রাইডার্সরা। এদিকে 10 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ দুর্বার রাজশাহী। রংপুর ও সিলেটের বিপক্ষে খেলতে হবে তাদের। এই 2 ম্যাচে জয়ের সঙ্গে খুলনার চেয়ে রান রেটে এগিয়ে থাকলেই কেবল খেলতে পারবে প্লে অফে। বিপিএলে সন্ধ্যার এই ম্যাচে জয়ের দিকেই তাকিয়ে আছে রাজশাহীর সমর্থকরা। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ব্রহ্মপুত্রের উজানে চীনের জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে ভারতের অমূলক প্রচারণা, ফাঁদে পা না দেওয়ার পরামর্শ। সরকারি পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠন হলে হতাশ হবে জনগণ, বললেন তারেক রহমান। 54 বছরের সব খুনের বিচার চায় জামায়াত, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, বললেন মাহফুজ। গণতান্ত্রিক সরকার ছাড়া অর্থনীতি স্থিতিশীল হবে না, বলছেন ব্যবসায়ীরা। আইএমএফের প্রেসক্রিপশনের সমালোচনা। ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় চুক্তি সই, বছরে আসবে 50 লাখ টন এলএনজি।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe ETV চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশে সাথেই থাকুন।